এখন পর্যন্ত কোনো শিক্ষা সংস্কারের প্রতিবেদন বাস্তবে আলোর মুখ দেখেনি। যারা একটা আন্দোলনকে সামনে রেখে বা এর মধ্যে থেকে যারা পুরো বাংলাদেশকে পিছু টেনে ধরতে চায়, পেছনের দিকে নিয়ে যেতে চায়, মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান করতে চায়, তারা বরঞ্চ দেখবেন যে শব্দ চয়ন অনেক বেশি করবে। আলটিমেটলি লক্ষ্য হচ্ছে একটা নেতিবাচক ধারায়। শিক্ষককে লাঞ্ছিত করবে না, শিক্ষককে প্রহার করবে না এবং শিক্ষকের ঘরে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করবে না। গণঅভ্যুত্থানের পর বিপুল জনপ্রিয়তা ও প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তী সরকার। মানুষের মনে তখন প্রবল আশাবাদ, রাজনীতি বদলাবে, রাষ্ট্র বদলাবে, নতুন নিয়মে জবাবদিহি আর দায়বদ্ধতা ফিরবে, এমন বিশ্বাসই ছিল মূল শক্তি। আর তাই ২৪-এর ৫ আগস্টের পর থেকে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হয়ে ওঠে সংস্কার আর নতুন বন্দোবস্ত। গণঅভ্যুত্থানের প্রায় ১৮ মাস পর হতে যাচ্ছে নির্বাচন। বর্তমান সময়ে নির্বাচনী আলোচনা, প্রচার আর রাজনৈতিক কথাবার্তায় ৩৬ জুলাইয়ের রক্তস্নাত প্রত্যাশা, আত্মত্যাগ আর পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। সংস্কার কতটা হলো, নতুন বন্দোবস্ত কতটা বাস্তব রূপ পেল, এই প্রশ্নগুলো আজও স্পষ্ট উত্তর খুঁজছে। তাহলে নতুন বন্দোবস্ত কি সত্যিকারের কাঠামোগত পরিবর্তনের রূপরেখা, নাকি শুধুই রাজনৈতিক বক্তব্য? আজকের আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করব বাস্তব চিত্র। আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক CPB। সেই সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে নতুন বন্দোবস্ত কি সত্যিকারের কাঠামোগত পরিবর্তনের রূপরেখা, নাকি শুধুই রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক দলগুলো নতুন বন্দোবস্তকে ধারণ করতে চায় কি? স্যার, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সম্মানিত শিক্ষক এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। না, আমার মনে হয় জিনিসটাকে আমি খুব সরল সহজ করে বুঝলে আমি খুব একটা জটিলতা দেখি না। সেটা হচ্ছে কি, একটা যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, আপনি খেয়াল করবেন এর আগে 90 যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ তো আমাদের ভিত্তি, আমি সে আলোচনাটা বাইরে এসে আমি কথা বলছি। তো ওই সময় তো কতগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির ছিল। এইবারের আন্দোলন দীর্ঘদিন ধরে একটা সংগ্রাম আমরা যেটা করছিলাম, যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের অবসানে, তো রাজনৈতিক দলগুলো করছিল, নানা শ্রেণী পেশার মানুষ কাজ করছিল। সেই দিকে এসে আমাদের ছাত্র বন্ধুরা একটা বিশেষ ভূমিকা পালন করে। তা এইটার আগে বা পিছে আপনি দেখবেন সুনির্দিষ্ট এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু সামনে আসে নাই। সম্মান কি ছিল সামনে? একটা হচ্ছে কর্তৃত্ববাদের অবসান। আর স্লোগান হিসেবে যদি বলেন যে ছাত্র অঙ্গনের যে মুভমেন্টটা ছিল মেধা এবং কোটাকে ঘিরে, যে মেধা না কোটা, এইটা একটা প্রশ্ন ছিল। পরে এটাকে চলে আসলো স্লোগানের মধ্যে একটা গণতন্ত্র এবং বৈষম্যহীনতার। এখন গণতন্ত্র বৈষম্যহীনতা খালি শব্দ চয়ন করলে তো হয় না। যেমন আপনি বলছেন যে খালি কি থাকবে কথার কথা, শব্দ চয়ন দিয়ে তো হয় না। এটা লাগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে করতে হয়। তো যেহেতু আগে এই ধরনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির ওরকম ঐক্যবদ্ধভাবে করে নাই, কিন্তু যার যার মধ্যে, যেমন কমিউনিস্ট পার্টি, আমরা তো আমূল পরিবর্তন চাই, আমরা বামপন্থার পথ ধরে গণতন্ত্র সোশ্যালিজম চাই, বিএনপি তার মতো একটা চায়, অন্যরা তার মতো চায়। তাহলে এই ধরনের নানা জায়গা ছিল। সুতরাং একমুখীন চিন্তা যদি প্রত্যাশা করে থাকে, এটা যথাযথ ছিল না। কিন্তু ন্যূনতম এইটুক ছিল, এ ব্যাপারে বোধহয় আমাদের সবার একমত হয়ে দায়িত্ব পালন করা দরকার। সেটা হচ্ছে যে এই ধরনের কর্তৃত্ববাদ বা স্বৈরাচার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্যে আমরা যার যার অবস্থান থেকে কিছু কাজ করতে পারি কিনা এবং ঐক্যবদ্ধভাবে কতগুলো সংস্কারের আলোচনা করে এগিয়ে যেতে পারি কিনা, ওইটুক তো ছিল। আমার বিবেচনায় অন্ততপক্ষে যারা এই আন্দোলনের এই এসেন্সটা, যেটা আমি বললাম, ওইটুক ধারণ করতে পারে, এইটুক ধারণ করলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটাকে ভিত্তি ধরে যদি করে, বা যারা করেছে তাদের মধ্যে এখনো এই চিন্তা চেতনা আছে। কিন্তু আপনি সব এক পাবেন না, এক একজনের এক এক ধারা, সেইটা আছে। কিন্তু যারা একটা আন্দোলনকে সামনে রেখে বা এর মধ্যে থেকে যারা পুরো বাংলাদেশকে পিছু টেনে ধরতে চায়,
পেছনের দিকে নিয়ে যেতে চায়, মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান করতে চায়, তারা বরঞ্চ দেখবেন যে শব্দ চয়ন অনেক বেশি করবে, আলটিমেটলি লক্ষ্য হচ্ছে একটা নেতিবাচক ধারায়। কিন্তু আমি আগের পজিটিভটা ধরি, যে এত বড় যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে এগিয়েছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি আরো ভালো দায়িত্ব পালন করতে পারতো, তাইলে হয়তোবা আরো পজিটিভ ধারা দেখতাম। কিন্তু এইটাই হয়ে গেছে এখন বড় সংকট। আমি দেখি যে তারা তো দায়িত্ব পালন যথাযথ করতে যথাযথ পারেইনি, মানে যা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি বলছি, বরঞ্চ অনেক নেতিবাচক যে ধারণা তৈরি করছে, সেইটাকে অতিক্রম করেই আগামী দিনে গণতন্ত্রের পথযাত্রা সহ অন্যান্য কাজ আমাদের করতে হবে। এটাই আমাদের সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, নতুন বন্দোবস্তের বাস্তবতার চিত্রটা আপনার কাছ থেকে বুঝতে চাই। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের পর সর্বক্ষেত্রে অভ্যুত্থানের কতিপয় নেতাকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সুবিধাভোগী হতে দেখা গিয়েছে, যা অনেক ক্ষেত্রেই নতুন করে বৈষম্য সৃষ্টি করেছে। কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, আজকে আলোচক এবং যারা এই মুহূর্তে দেখছেন। দেখেন, এই নতুন বন্দোবস্তের যাত্রা শুরু হয়েছিল তো রাজপথ থেকে এবং শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গনের দিকে যদি আমি তাকাই, তাহলে আমরা এই 24-এর আগে যে সমস্ত ছাত্রদের মুখে শব্দ প্রয়োগ বা ভাষার মানে জঘন্য ব্যবহার আমরা যা দেখিনি, 24-এর পরে তা দেখছি, তা শুনছি। শাহবাগে 24-এর আগে যে শব্দ আমার ছাত্র বন্ধুরা করেনি, এখন শাহবাগে দাঁড়িয়ে আমার ছাত্র বন্ধুরা এমন শব্দ উচ্চারণ করছে, এমন ভাষা প্রয়োগ করছে। এটা যদি নতুন বন্দোবস্ত হয়ে থাকে, তাহলে যারা শহীদ হলো, আমি তো মনে করি তাদের সেই আত্মত্যাগের যে মূল্য দেওয়া তো দূরের কথা, বরং তাদের এই আত্মত্যাগের সাথে তারা মশকরা করছে। দেখেন, 24-এর নতুন বন্দোবস্তের কথা বলছেন, শিক্ষাঙ্গনের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করতে পারিনি। গত 18 বছরের শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা, কখনো এবং জোর করে ছাত্রদেরকে জিপিএ বাড়িয়ে দিয়ে যে রেজাল্টের যে সরাসরি, তারপরে আপনি কখনো খিচুড়ি রান্না করা, কখনো মশারি জ্বালানো, কখনো কত রকমের সব কাণ্ড কারখানা হলো। সেখান থেকে সবচেয়ে আগে যে সংস্কার কমিশনটা হওয়া দরকার ছিল, সেটা হলো শিক্ষা সংস্কার কমিশন। শিক্ষা নিয়ে প্রিন্স ভাইরা সবচেয়ে বেশি সোচ্চার। আজ পর্যন্ত বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো শিক্ষা সংস্কারের প্রতিবেদন বাস্তবে আলোর মুখ দেখেনি। না দেখার কারণে প্রাথমিক শিক্ষাকে ধ্বংসপ্রায়। যে প্রাথমিক শিক্ষা থেকে হাই স্কুল, কলেজ গড়িয়ে বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন জিপিএ 5, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের হার 10। তাহলে নতুন বন্দোবস্ত যদি আপনি করেন, নতুন বাংলাদেশ যদি আপনি করতে চান, তাহলে শিক্ষা দিয়ে তো আপনাকে শুরু করতে হবে। সেই শিক্ষাঙ্গনে যখন রাতের অন্ধকারে যখন ছাত্র বন্ধুরা স্লোগান দেয় কুরুচিপূর্ণ, অরুচিপূর্ণ, অগ্রহণযোগ্য, তাহলে এই বন্দোবস্ত কেউ চেয়েছে বলে তো আমরা মনে করিনি। আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, দেখেন নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কি বলেছিলাম, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা কমিয়ে নিয়ে আসা, বা একটা জুলাই সনদ। সেই জুলাই সনদে যারা নতুন বন্দোবস্তের জন্য সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এবং দীর্ঘ আলোচনা হলো, কথা হলো, রাষ্ট্রীয় অর্থের ব্যয় হলো, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হলো না। তাহলে আপনি নতুন বন্দোবস্তের কথা বলবেন, জুলাই সনদে স্বাক্ষর করবেন না, তাহলে আপনি কি বন্দোবস্তটা চান সেটা তো জাতির কাছে আপনি সুস্পষ্ট করছেন না। বরং নতুন বন্দোবস্তের নামে যে অশ্রদ্ধা গত 18 বছরে দেখলাম, প্রধান উপদেষ্টাকে শুরু করে বেগম খালেদা জিয়া, এবং আমার তো মনে পড়ছে রামপালের সেই বিদ্যুতের আন্দোলন, প্রিন্স ভাইদের প্রতি যে লাঠিচার্জ, নির্যাতন, আনু মোহাম্মদ স্যার, এই যে অশ্রদ্ধার বাংলাদেশ, সেই একই অশ্রদ্ধা কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। একজন রাজনৈতিক নেতা 18 বছর পরে নির্যাতিত হয়ে দেশে ফিরে আসলেন, স্লোগান দিচ্ছেন তারেক রহমান জানে কি, জাকসুতে শিবির জিতেছে, ইত্যাদি সব স্লোগান। কেন রে ভাই? এই স্লোগান দেওয়ার জন্য কি আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম, মাথায় লাল ফিতা দিয়েছিলাম? এটাই কি নতুন বন্দোবস্ত? এটাই কি নতুন বাংলাদেশ? আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে সবার স্বাধীন মত প্রকাশ করার সুযোগ থাকবে। আমরা তো সেই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমার ছাত্র সমাজরা গত 18 বছরে কেউ হেলমেট বাহিনী হবে না। আমরা তো সেই ছাত্র সমাজকে চেয়েছিলাম যে ছাত্র সমাজ অন্তত অন্যকে অশ্রদ্ধা করবে না, শিক্ষককে লাঞ্ছিত করবে না, শিক্ষককে প্রহার করবে না, এবং শিক্ষকের ঘরে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করবে না। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম, একটা শ্রদ্ধার বাংলাদেশ। তো সেই শ্রদ্ধার বাংলাদেশ তৈরি না করে যারা অশ্রদ্ধা ছড়াচ্ছে,
সেটা কি নতুন বাংলাদেশ? ডক্টর হাসানাত আলী, আপনি বারবার শিক্ষাঙ্গনের প্রসঙ্গ টানছেন, আমি একটি প্রসঙ্গ যুক্ত করি। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের শীর্ষ নেতৃত্ব সহ বেশিরভাগ পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রশ্ন আসে, ছাত্র সংসদ নির্বাচনের শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কি? আমরা তো জানি যে বেশ কিছুদিন নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অংশ হয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিল শিবির। গুপ্ত রাজনীতির মাঝে কিভাবে তারা শক্ত সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়েছে? দেখেন, আমি একজন শিক্ষক হিসাবে যে সমস্ত ছাত্র বন্ধুরা ছাত্রদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং যে কথাটি আপনি বললেন, প্রতিপক্ষকে, ছাত্র শিবিরের প্রতিপক্ষ ছাত্রদল বা অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো, গত 18 বছরের কোনো বাম ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্রলীগ বলেন, উদীচী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে তাদেরকে কর্মকাণ্ড করতে দিয়েছে? করতে দেয়নি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ছাত্র দলের নাম ব্যবহার করে কোনো ছাত্রকে হলে, ক্যাম্পাসে, পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। তারা তো ছিল চরম কোণঠাসা। কিন্তু শিবিরের যে সুবিধাটা, আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ছাত্রদের যে সুবিধামুখী একটি বিষয়, ম্যাচে সুযোগ দেওয়া, বই পুস্তক দিয়ে সহযোগিতা করা, চাকরি দিয়ে সহযোগিতা করা, এখন শুধু স্লোগানের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো ছাত্র সংগঠনের টিকে থাকা খুবই ডিফিকাল্ট। সেই তুলনায় ছাত্রদের সুবিধামুখী বা ছাত্রদের যে সমস্ত চ্যারিটেবল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলা দিয়ে ছাত্রদের মন জয় করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ছাত্রলীগ যা করেছে, যদি ছাত্র দল যদি সেই একই কাজ করতে চায়, সাধারণ ছাত্ররা কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তবে আসার কথা হলো, আপনি অন্য যে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই ব্যবধান আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবধান যদি আপনি চিন্তা করেন, তো এই 1 বছরে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা জায়গায় আছে। অতএব এই ধারা যদি ছাত্রদল বা অন্যান্য অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের যদি পজিটিভ গেস্টার শো করতে পারে, তাহলে ছাত্র সংসদের নেতৃবৃন্দ, প্রয়াত বেগম খালেদা জিয়া যিনি জনগণের নেতৃত্বে পরিণত হলেন, তাকে পর্যন্ত কটূক্তি করতে যারা দ্বিধাবোধ করেননি, মানুষ তাদেরকে ছুঁয়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করবে না। তবে পজিটিভ রাজনীতি করতে হবে অন্যান্য ক্রিয়াশীল রাজনীতিবিদদেরকে, কারণ তাদের মুখের ভাষা, তাদের কর্মকাণ্ড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কখনো কখনো আমাদেরকে আতঙ্কিত করে, কখনো কখনো আমাদেরকে শঙ্কিত করে। আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন প্রহিত হন ছাত্রদের দ্বারা এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধির দ্বারা, যখন ডিনেরদেরকে হুমকি দেওয়া হয় টেলিফোন করে নির্বাচিত প্রতিনিধির দ্বারা, তখন আমরা শঙ্কিত হই। আমরা এই নতুন বাংলাদেশ চাই না, বরং আমরা সম্মানের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। এবং আমরা প্রিন্স ভাইদের আমলে যে ছাত্রনীতি ওনারা করতেন, আজকে এখানে বসার ক্ষেত্রে উনি এত বিনয়ী হচ্ছেন যে আমি যেন ওনার জায়গাটাই বসি। আমরা এরকম ছাত্র নেতৃত্ব চাই, এরকম ক্যাম্পাস আমরা চাই। নতুন বন্দোবস্তের কথা বলে আপনি পুরাতন বন্দোবস্তের সাথে হাত মিলিয়ে পুরাতন পদ্ধতিতে সব কিছু করবেন, এটা আমরা চাই না। বরং আমরা জনগণের যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে, আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ তার হারানো মালিকানা ফিরে পাবে এবং 5 বছর পর পর নির্ভয়ে, বাধাহীনভাবে তাদের নেতা নির্বাচন করবে। এই সুযোগের এই বাংলাদেশ আমরা চাই। ধন্যবাদ জানাচ্ছি। জনাব রহিন হোসেন প্রিন্স, সরকারে গঠিত 11টি সংস্কার কমিশনে আমরা তৃণমূল মানুষদের কণ্ঠ কতখানি শুনতে পেলাম এবং বিশিষ্টজনরা আমরা দেখলাম যে বিভিন্ন সংস্কার প্রস্তাব করলেন, তা খেটে খাওয়া মানুষদের অংশীদারিত্ব নিশ্চিত করেছে কি? না, এটা দেখুন, আমি আমার আগের যে আলোচনা করেছি তাতে আমি কিন্তু বলেছি যতটুকু আকাঙ্ক্ষা ছিল এই সরকার যেটা করতে পারতো সে করে নাই, বরঞ্চ উল্টা পথযাত্রার কতগুলো কাজ করেছে। তার মধ্যে আমাদের সম্মানিত শিক্ষক যে কথাগুলো বললেন, আপনি বলেন তো যে ওনার কোনো কথাকে, যে উনি যে কথাগুলো বললেন যে যে কোনো একটা যৌক্তিক মানুষকে উপেক্ষা করতে পারে, আমার বিবেচনায় তো উপেক্ষা করে না। আমি খুব ধৈর্য ধরে ওনার প্রত্যেকটা কথা শুনছিলাম। তাহলে এই কাজটা ধরুন এই অল্প দিনে সম্পন্ন হয়ে যাবে সেটা আমরা আশা করি না, কিন্তু কাজটা তো শুরুই করলো না কেউ, আমরা শুরুটাই দেখতে পারলাম না। এবং আপনি খেয়াল করেন ওই যে কথাটা আপনি এখন বললেন যে সংস্কার কমিশনের কথা যদি হওয়ার দরকার ছিল, তাহলে প্রথমে তো দরকার ছিল শিক্ষা কমিশন। উনি যেটা বললেন দরকার ছিল, তো আপনার এই যে কোটা মেধা এটা আসছে কেন? কর্মহীনতার কারণে। তো তাহলে কিভাবে আপনি বেকারত্ব দূরীকরণ করা যায়? আপনার দরকার ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কিভাবে হবে সেটার কথা। আপনার দরকার ছিল কৃষক কিভাবে তার উৎপাদন ব্যয় কমবে এবং ন্যায্য মজুরি পাবে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এর কোনোটাই তো তারা করে নাই।
করে নাই। এটা হয়নি তার একটা অন্যতম কারণ আমি বলবো তাদের অ্যাটেনশন ছিল না, অ্যাটিটিউড ছিল না। এবং দেখবেন সংস্কারের নামে, হ্যাঁ আমরা গিয়েছি, আমাদের সাথে যখন যে প্রশ্নে কথা বলতে চেয়েছে গেছি, সেটুকু আমরা করেছি। আমরা বরাবর বলেছি মূল কাজ যেটা করা উচিত তারা করেন নাই। তারা বাংলাদেশের জনগণ যারা এই দেশে থাকে তাদেরকে আস্থায় না নিয়ে কোত্থেকে প্লেনে করে বিদেশ থেকে উড়াই নিয়ে আসলে, এবং তারা দেখছি সম্প্রতিকালে নতুন নতুন বক্তব্য কি হাজির করতেছে। দেখেন, এই যে আপনিও আজকে একটা টপিক নিলেন জনগণের কথা বলে, আমরা যতটুকু পারি করছি, কিন্তু দেখবেন তারা এসে ফেরি করছে কাগজে কিছু কথা লিখলেই নাকি সব সমাধান হয়ে যাবে। তো হবে সমাধান তো এই যে উল্টা পথে যাত্রা। আপনি শুনলেন যে কি ঘটনা, শুনলেন না তো আমরা জানি যে কি ঘটনাগুলো ঘটছে। আপনি প্রসঙ্গক্রমে বলি, দেখেন আজকে যখন কথা বলছি, আজকে আমরা দিনের বেলায় এই তিতাস গ্যাসের সামনে একটা বিক্ষোভে যেতে বাধ্য হলাম। আমি আমার গলা ভেঙে বক্তৃতা করতে বাধ্য হলাম। এটা কি খেয়াল করছেন? দেশে আর একটা নৈরাজ্য হতে যাচ্ছে। গ্যাস সংকট কি পরিমাণ, তার মধ্যে যে এলপিজি গ্যাস সিলিন্ডার যেটা করা হয় 5 কোটি সিলিন্ডারের, এই যে যারা ব্যবসায়ী তারা বলছে আমরা 1,20,00,000 সিলিন্ডারে গ্যাস ভরছি, বাকিগুলো ফাঁকা রয়ে গেছে। এবং তারা গত পরশুদিন না গতকাল সভা করে বলেছে যে আমরা বিক্রিটা বন্ধ করে দেবো, কারণ তাদের সিন্ডিকেটও ভাঙা যায়নি, তারা দামটা আরও বাড়াতে চায়, এমনি দাম বাড়ানো। আমি এই কথা বলছি এই কারণে যে তাহলে এই ধরনের একটা অ্যানার্কি সিচুয়েশন যদি থাকে তাহলে তো আপনার যে কোনো সংকট তৈরি করবে। তাহলে আপনি তো এই কাজগুলো, আমি তো দেখি যে জনগণের প্রকৃতপক্ষে ওই যে সাধারণ জনগণের যে কথা বললেন, তাদের স্বার্থের কোনো আলোচনা প্রকৃতপক্ষে এইখানে হয়নি। এমনকি শুরুতে যে শ্বেতপত্র একটা কমিটি করলো দুর্নীতি লুটপাট নিয়ে, তারা তো খেটে একটা কাজ করেছে। কখনো কি এটা নিয়ে আলোচনা শুনেছেন? আলোচনা হয়নি। এবং ওই কমিটির প্রধান তো মিটিংয়ে ওপেন বললেন যে সম্ভবত এইটা কেউ পড়ে দেখার সময় তাদের নাই। কারণ ওইটা যদি পড়ে দেখে তাহলে তো আপনি অর্থনীতি লুটপাটের ধারাকের বিরুদ্ধে পজিশন নিতে হবে। তা আমি তো দিগ্বযোগে দেখতে পাচ্ছি। আজকে ওই যে আমি গ্যাস নিয়ে কথা বলতে যেয়ে বললাম যে আগের যে সরকারগুলো ছিল তারা যে পদ্ধতিতে কাজগুলো করতে চাইছে এরাও তাই করছে। এখানে জনগণের কোনো সাধারণ জনগণের স্বার্থ নেই, এখানে সিন্ডিকেট এবং লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। তাহলে এই জায়গাটা পারে নাই কেন যদি বলেন? আসলেই আমরা ধরুন অনেকদিন ধরে বলে আসছিলাম যে যদি একটা কিছু করতে হয় ভালো, তাহলে পুরো ব্যবস্থাটা বদল করতে হবে। তো ব্যবস্থা বদলটা করবে আমি তো আশা করছি না, কিন্তু ব্যবস্থা বদলের আলোচনাটা যদি শুরু করে দেয়া যেত তাহলে হয়তো আগামীতে যে সরকার আসবে তারা ইচ্ছা করলেও খুব খারাপ কিছু করতে পারতো না, কিছু পজিটিভ ধারা হলো রক্ষা করতে বাধ্য হতো। না করলে জনগণ কিন্তু তার বিরুদ্ধে পজিশনটা নিতে পারত। গণভোটের যে আলোচনাটা এসেছে, এবার বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু গণভোটের আলোচনাটা আমরা অনেকটা দেখছি যে নিষ্ক্রিয় হয়ে এসেছে যে নির্বাচনী আচরণের। না, নিষ্ক্রিয় এটা খুব ফ্রাঙ্কলি বলতে কি আমি হওয়াটাকে অস্বাভাবিক দেখছি না, স্বাভাবিক দেখছি। কেন দেখেন, গণভোটের বিষয়টা আপনি যদি খেয়াল করেন, আমি এবার চলে যাই প্র্যাকটিক্যাল কথায়। ওইখানে যাদের সাথে বৈঠক করেছিল ওরা, এই কমিশন, আমরাও ছিলাম। তো গণভোটে তারা আমরা পরিষ্কার করে বলেছিলাম, 1 নম্বর আপনি আলোচনায় নেন যেসব ব্যাপারে আমরা শতভাগ একমত হয়েছি, এখানে জোর জুলুমের কোনো ব্যাপার নেই। 2 নম্বর আমরা বলেছিলাম যে গণভোট এখন কিন্তু এটা অপ্রয়োজনীয়। গণভোট প্রয়োজনীয় কখন? যখন একটা নির্বাচিত সরকার আসবে, পার্লামেন্ট আলোচনা করবে, পার্লামেন্ট তখন যে যে বিষয় প্রয়োজন মনে করবে স্বাক্ষরের জন্য যখন রাষ্ট্রপতিকে পাঠাবে, রাষ্ট্রপতি তখন গণভোট ইনভাইট করবে, তখন আসেন গণভোট করি। এবং আপনি সংবিধানে গণভোট নিয়ে বর্তমান বাস্তবতা কি দেখতে পাচ্ছেন যে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো কি অনাগ্রহ দেখাচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, বিস্তারিত শুনতে চাই। দর্শক জনতন্ত্র এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, গণভোটের আলোচনায় কেন পিছিয়ে রাজনৈতিক দলগুলো? জি, আমি আগের ধারাবাহিকতায় যে কথা বলছিলাম যে গণভোট আমার বিবেচনায় খুব পারফেক্টলি আসে নাই। যেটা আগে বলেছিলাম ওর বাইরে এবার বলি যে আমরা যে দলগুলো আলোচনা ওনাদের আমন্ত্রণে গেলাম, তো উনিরা যদি এই কাজটা করতেন যে পয়েন্টে 100% একমত হয়েছি, তো একমত হওয়ার পরে তো যাদেরকে নিয়ে আলোচনা করলো তাদের প্রতি বিশ্বাস রাখা দরকার ছিল, তারা কিন্তু সেটা রাখলেন না। যদি বিশ্বাস রাখতেন তাহলে এই এগিয়ে এসে এখন গণভোট করতেই হবে নানা মত দ্বিমতের মধ্যে এটা তারা করতেন না। আচ্ছা, তারপরে যখন করলেন, আপনি আমাকে বলেন তো পৃথিবীর ইতিহাসে যে গণভোট যেভাবে ওনারা রচনা করে করলেন, প্রথমে 4টি পয়েন্টের কথা বললেন, আলটিমেটলি এই 4টে পয়েন্টের আড়ালে কিন্তু আরও 30-40টি, মোট 48টি পয়েন্টে আলোচনা হবে।
এখন এই আলোচনাটার 48টা পয়েন্টে আমরা যখন সবাই মিলে আলোচনা করলাম, অনেকগুলো পয়েন্টে আমরা একমত, অনেকগুলো পয়েন্টে দ্বিমত। তাহলে কিন্তু আপনি এখানে মত দেওয়ার সুযোগ হ্যাঁ এবং না, তাহলে আপনি কিভাবে, যদি আপনি পারফেক্টলি মত দিতে চান আপনি উপরে দেখতে পারেন, তাতে করে হয়তো আপনি মনে করলেন 48-এর মধ্যে 40টা একমত, 8টা একমত না, তাহলে আপনি হ্যাঁ ভোট কি দেবেন, আবার না ভোট দেবেন, কোনোটাই তো দিতে পারবেন না। তা প্রথমে আমি মনে করি সেইটা একটা সংকট তৈরি করেছে। আর তারপরে আমরা বলেছিলাম যে এখন তো গণভোটটা এত জরুরি না, গণভোট আনতে হবে, সংবিধানে নিয়ে এসে যখন প্রয়োজন হবে তখন করব, যেটা আমি আগে বললাম। এইটা না করে এটা আনলেন এবং আমি দেখলাম ইতিমধ্যে তারা এটা প্রচার করছে। আমার বিবেচনা, এটা আমরাও কথা না, এটা ওপেনই বলতে হবে, কারণ আমাদের সাথে আর কথা বলছেন এই প্রচারে তো একমত আমি তো অন্তত পক্ষে না। তারা বলছে কতকগুলো লেখা ওনারা পরে কি 12টা সাজিয়েছে, সেটাকে আমি নিজে পড়ে দেখেছি, অসম্পূর্ণ বলে মনে হয়েছে। মানুষ পারফেক্টলি বুঝতে পারবে না, কারণ আমি তো আলোচনায় ছিলাম, আলোচনায় যেভাবে হয়েছে সেখানে উত্থাপিত হয় নাই এবং কারেক্টলি হয় নাই। এবং এইখানে একটা তত্ত্ব নিয়ে আসছে যে এইগুলো হলেই নাকি আগামী 50 বছরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক আসবে না। এখন আমি এই যে উনি একজন শিক্ষক, গবেষকদেরকে বলবো যে এইখানে কথা বলতে হবে যে কর্তৃত্ববাদী স্বৈরাচার খালি কাগজে লিখলে কিন্তু এটা কখনো উচ্ছেদ হয় না। এর একটা অর্থনৈতিক দুর্বৃত্তায়নের একটা কালচার গড়ে তুলতে আরও অনেকগুলো বিষয় আছে, সেইটাকে না করে আমরা একটা ভুল শিক্ষা দিচ্ছি কিনা। তাই যাই হোক, তার মানে আমি বলছি যে এই জটিল পরিস্থিতির কারণেই আপনি দেখবেন গণভোটটা যেভাবে আলোচনা এবং অন্য জায়গায় আসার কথা ছিল সেটা আসে নাই। কিন্তু আমি এইটা নিয়ে এখন তর্কে যাওয়ার পক্ষে না, আমি মনে করি যে ঠিক আছে এটা জনগণের উপরে ছেড়ে দিই, জনগণ কি করবে তারা এটা দেখুক। আমাদের দরকার হচ্ছে কোনোভাবেই যেন প্রধান কাজ জাতীয় সংসদ নির্বাচন এইটা যেন ব্যাহত না হয় এবং গণভোটের আড়ালে আবডালে এইটাকে কি বলবো যে পক্ষে বিপক্ষে ব্যবহার করে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করা যায় সেই কাজটাই করা দরকার বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, গণভোট কি আসলে ফ্যাসিস্ট নির্মূল করতে পারবে? দেখেন, আমি একটু ছোট করে পেছনে যাই তারপরে এখানে আসি। সংস্কার, নতুন বাংলাদেশের কথা যেগুলো আমরা বলছি, আসলে সংস্কারটা শুরু করতে হবে আমার ব্যক্তি জীবন থেকে। এই যে আমরা অশ্রদ্ধাগুলো ছড়াচ্ছি সেটার পরিবর্তে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। আমাদের মানসিক যে ভেতরের যে এক ধরনের নেগেটিভিটি তৈরি হয়ে গেছে, যে অন্যের সমালোচনা, নিজের দিকে না তাকিয়ে সেখান থেকে বের হয়ে আসতে হবে। বরং অন্যের সমালোচনা না করে আপনি নির্বাচিত হলে কি করবেন, জনকল্যাণে কি কাজগুলো করবেন, আপনি ফ্যাসিস্ট হবেন না বা ফ্যাসিজম হতে দেবেন না, সেগুলো মানুষকে বলেন। কে ফ্যাসিস্ট ছিল, কে ফ্যাসিজম ছিল না, কে ফ্যাসিস্ট পুনঃপ্রবর্তন করবে, এই কথাগুলো মানুষ শুনতে চায় না। বরং আপনার কাছ থেকে এই 2026-এর নির্বাচনে মানুষ শুনতে চায় আপনি ক্ষমতায় গেলে কি কি করবেন, কি কি করবেন না। এখানে একটা প্রসঙ্গ যুক্ত করি ডক্টর হাসানাত আলী, আমরা এখনো তারেক রহমানের মুখ থেকে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোট বিষয়ে কোনো কথা শুনিনি। সেখানে প্রশ্ন আসে, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কি, নাকি বিএনপি তার 31 দফায় বাস্তবায়ন করবে? সর্বপ্রথমে বিএনপি এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষর করার মধ্য দিয়ে তারা অ্যাকনলেজ করেছে তারা এটা বাস্তবায়ন করবে। কেন তারেক রহমানকে বলতে হবে? তারেক রহমান তো সেই সময় দেশে ছিলেন না। তারেক রহমানের প্রতিনিধি সালাউদ্দিন সাহেব ছিলেন, মহাসচিব, দ্বিতীয় প্রধান ব্যক্তি স্বাক্ষর করেছেন। এগুলো দেখেন, এগুলো এক ধরনের অপপ্রচার এবং মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল অন্যান্যদের। দেখেন যে বিএনপি সংস্কার চায় না, তো বিএনপি সংস্কার চায় না তাহলে এতদিন আলোচনা করলেন কেন? বা প্রিন্স ভাই সংস্কার চায় না, তাহলে প্রিন্স ভাই এতদিন আলোচনা করলেন কেন? এগুলা মানুষকে বিভ্রান্ত করার জন্য। প্রিন্স ভাইয়ের সাথে আমি একমত যে নির্বাচন ব্যাহত হয়, নির্বাচন বাধাগ্রস্ত হয়, এ ধরনের অপপ্রচার থেকে সবার বিরত থাকা উচিত। তারেক রহমান কি বলেছেন যে গণভোটে আপনারা কেউ ভোট দেন না? তাহলে আপনি কেন পারসেপশন ডেভেলপ করছেন? আপনি যদি ইসলামপন্থী হন, সুস্পষ্ট হয়ে বলা আছে ইসলামে যে তুমি ধারণা করা থেকে বিরত থাকো, অধিকাংশ ধারণা অসত্য এবং মিথ্যা। তাহলে তারেক রহমানের সাথে আপনি কথা বলেন, জিজ্ঞাসা করেন, উনি তো বলেননি। আরেকটি কথা হলো যে আপনি গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, এটি কি গণতন্ত্র? সেই আপনি হ্যাঁ বা না দুটো অপশন দিচ্ছেন। কিন্তু এমন গুঞ্জন তো রয়েছে যে বিএনপির কোন নেতা কর্মী নায়ের পক্ষে প্রচারণা দেখেন, এগুলো তো গুঞ্জন। সেই আলোচনায় ফিরবো। ডক্টর হাসানাত আলী, আবারও বিরতির সময় হয়েছে, আমাকে বিরতি নিতেই হচ্ছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, দেখেন আপনাকে একটা ছোট করে কথা বলি। এবারে নির্বাচনে মূল স্টেক হোল্ডার কিন্তু তিনটা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন, যেটাই বলি না কেন। আরেকটি হলো জামাতের নেতৃত্বে এনসিপি সহ 12 দলীয় জোট, আর বিএনপির নেতৃত্বাধীন একটা জোট। এখন পর্যন্ত কোনো একটি দল এই হ্যাঁ বা না এর বিপক্ষে কথা বলেছে এমনটি আমি শুনিনি।
বা পক্ষে যে জোরালো কেউ প্রচার করছে তেমনটিও আমি শুনিনি। বরং এটি বলা যায় যে জামাত এবং বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, এনসিপি স্বাক্ষর করেনি এখন পর্যন্ত। অতএব এই ধরনের অপপ্রচার না করে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে যে এই হার জিতানো তো তাদের দায়িত্ব না। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বের জায়গাটা না, পালন করছে আমি কিনা? একটু বলি, আপনি তো ভোটাররা ভোট দেবো আমি আপনি উনি, আপনি আমাকে কোশ্চেন দিয়েছেন, আমি যদি মনে করি এই কোশ্চেনের সাথে সহমত পোষণ করা দরকার আমি হ্যাঁ বলবো, এটা গণতান্ত্রিক অধিকার আমার। আমি যদি মনে করি এই যে সমস্ত 4টি মেজর বিষয় আছে আমি এর সাথে দ্বিমত পোষণ করব, এই না বলার গণতান্ত্রিক অধিকারও আমার। তাহলে আপনি এই অধিকারটাকে খর্ব করার জন্য কেন আপনি অন্যকে দোষারোপ করছেন? তাহলে শুধুমাত্র হা দিয়ে দেন, নাটা উঠে দেন, শুধু হা দিয়ে দেন, যেন কোনো মানুষ যেন নার পক্ষে ভোট দিতে না পারে। আমি মনে করছি আজকে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এবং কোনো রাজনৈতিক দলকে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে হিউমিলিয়েট করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। জনাব রহিন হোসেন প্রিন্স, গত বছরের 25 ডিসেম্বর চাঁদাবাজির মামলায় একজন জুলাই আন্দোলনকারী নারীকে গ্রেপ্তারের পর স্বয়ং আইন উপদেষ্টা 5 জানুয়ারি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান অভিযুক্ত নারী দ্রুতই প্রতিকার পাবেন। কয়েক ঘন্টা পরে সেই নারী আমরা দেখলাম যে জামিন লাভ করেন এবং উপদেষ্টা পরিষদ কমিটির সভায় জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তির অধ্যাদেশ জারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দায়মুক্তি কি জুলাই গণঅভ্যুত্থানের সময়সীমার বাইরেও কার্যকর? না, প্রথম কথা আমি পরিষ্কার করে আগে বলি, শুধু এখন আমরা আগেও বলেছি, আমরা যে কোনো ধরনের দায়মুক্তির বিরুদ্ধে, পরিষ্কার বক্তব্য। নিশ্চয়ই আপনি একটা ঘটনা, সব ঘটনা একরকম হয় না, তার কার্যকারণ সম্পর্ক থাকে, সেই বিবেচনা করে মূল্যায়ন করতে হবে। কিন্তু এই ধরনের দায়মুক্তি দেওয়া মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের অপরাধ প্রবণতাকেই কিন্তু স্থায়ী করার জায়গা। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে কথাটা বললেন, দেখেন আজ 1.5 বছর হয়ে গেল আমরা নির্বাচনের মধ্যে প্রবেশ করেছি। এখন আইনকে তার গতিতে চলতে না দিয়ে যদি হস্তক্ষেপ করি, এইটা তো যথাযথ হয় না। ভুল কেউ করতে পারে, পুলিশ করতে পারে, এ করতে পারে, তাহলে তাকে আইনি সুরক্ষা দিতে হবে। কিন্তু কেউ বলার মধ্য দিয়ে এইটাকে যদি তথাকথিত সুরক্ষা দেওয়া হয় তাহলে তো আপনি কোনো আইনের শাসন বলে কোনো জিনিসই থাকে না, যেটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকরা করে। তাহলে সেই শাসকেরই তো প্রতিনিধিত্ব এইখানে দেখি বলে আমার কাছে মনে হয়। আর লাস্ট প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন যে দেখেন এই ধরনের দায়মুক্তি দেওয়ার জায়গাটা থাকলে আপনি দেখবেন একটা ঘটনার মধ্যে নানা ঘটনা ঢুকেই আপনাকে পুরো ঘটনাটাই ভিন্ন খাতে প্রবাহিত করবে, যেটা আমাদের এই যে অভ্যুত্থানের চেতনারই বিরোধী অবস্থান বলে আমাদের কাছে মনে হয় এবং আইনের শাসনের পরিপন্থী অবস্থান বলে এটা আমরা মনে করি। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, দায়মুক্তির এই অধ্যাদেশ জারির সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি একটু ছোট করে বলি, আমি একটু পেছনে ফিরে যাই। গত 18 বছরে বিদ্যুৎ খাতের যে লুটপাট, রেন্টাল এবং কুইক রেন্টাল, রহিন প্রিন্স ভাইরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তার ইনডেমনিটি দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এই ইনডেমনিটি দিয়ে তার রক্ষা পাবে? যারা টাকা পয়সা চুরি করেছে, লুটপাট করেছে, পাবে না। শেখ মুজিব হত্যার পরে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, বিচার কি রহিত করা গেছে? তবে আমি একটুকু বলতে চাই যে যেহেতু দীর্ঘ ফ্যাসিজমের পরে এই সন্তানরা যারা কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, অফকোর্স লুটপাটের সাথে জড়িত নয়, অপকর্মের সাথে জড়িত নয়, বরং দেশের এই গণমানুষের মুক্ত গণতান্ত্রিক একটি পরিবেশ সৃষ্টির জন্য যারা অবদান রেখেছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারা যেন কোনো রাষ্ট্র সেই ফ্যাসিজম যদি কোনোদিন ফিরে আসার সুযোগ পায়, যে সুযোগটা আমরা তৈরি করে দিচ্ছি 24-এর পক্ষভুক্ত শক্তির মধ্যে বিশাল একটা বিভাজন তৈরি করে, তারা যেন আমার এই বিপ্লবীদেরকে শাস্তি দিতে না পারে বা অন্যায় করতে না পারে, এ ধরনের একটি বন্দোবস্ত থাকা বোধহয় দরকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী, ধন্যবাদ জানাচ্ছি রহিন হোসেন প্রিন্স আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।